শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে ফের আগুন। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় এড়ানো গেল বড় ধরনের ক্ষতি। 15 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। You guys are pushing. Will not We had accept. seen this. Never ever We will had not the- accept. দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি। অবৈধ বসবাসকারীদের ফেরানোর ঘোষণা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সাথে অর্থনৈতিক সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী আঙ্কারা, জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইল ঢাকা। জাতিসংঘের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতার বৈঠক। শিল্প এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন ডাক্তার শফিকুর রহমান। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের 9 নম্বর গেট এলাকায় কুরিয়ার শেডে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:24 আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর কিছুক্ষণের মধ্যেই আরও 2টি ইউনিট সেখানে যোগ দেয়। বিমানবন্দর ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন 15 মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন কিভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে গত বছর অক্টোবরে কার্গো ভিলেজের 8 নম্বর গেট এলাকায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের ওখানে একটি কন্টেইনারের ভিতরে এবং পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। আগুনটা রিপোর্ট হওয়ার পর সাথে সাথেই আমাদের ফায়ার ইউনিট নিয়ন্ত্রণ করে ফেলে। সম্ভাব্য অন্য কোনো সূত্র থেকে আগুন আসছে কিনা সেগুলো দেখার চেষ্টা চলছে। আর এতে আমাদের বিমানবন্দরের ফ্লাইং অপারেশনের কোনো সমস্যা হয়নি। ফ্লাইং অপারেশন চলমান রয়েছে। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী শামীম রেজা। ঘটনার বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামীম, আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি এখনো জানা যায়নি, যেরকম আমরা খবরে বলছিলাম, এবং সেখানে সবশেষ কি পরিস্থিতি আসলে? হ্যাঁ তিতুমির, আগুনের প্রকৃত কারণ আসলে এখনো জানা যায়নি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে পৌঁছেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি তারা এখনো ভেতরেই অবস্থান করছেন এবং যে 4টি ইউনিট আসলে ভেতরে প্রবেশ করেছিল সেই 4টি ইউনিট এখনো ভেতরেই আছে। তারা এখন পর্যন্ত বাইরে বের হয়নি এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভেতরের কাজ শেষ করে এসে গণমাধ্যমের সাথে কথা বলবেন এমনটাই আমরা জেনেছি। এবং এখানে এসে যে তথ্য পেয়েছি যে 11:25 আসলে এই আগুনের ঘটনা ঘটে এবং যেহেতু কার্গো কমপ্লেক্সের খুব কাছেই বিমানবন্দরের ফায়ার সার্ভিসের যে ইউনিটটি, সেহেতু তারা খুব দ্রুতই আসলে এখানে পৌঁছে যায় এবং ঘটনাস্থলে পৌঁছেই আসলে 2 ঘন্টার মধ্যে প্রথম যে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সেই 2টি ইউনিটই আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর পরবর্তীতে আরও 2টি ইউনিট আসে। বিমানবাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে 2টি ইউনিট আসে, যে ইউনিট এসে আগের 2 ইউনিটের পাশাপাশি কাজ করে এবং এখন আগুন আসলে পুরোপুরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এবং আর কোনো ধরনের ঝুঁকি নেই। তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যেসব সদস্যরা ভেতরে কাজ করছেন তারা আসলে আগুনের উৎস খোঁজার চেষ্টা করছেন এমনটাই আমরা জানতে পেরেছি। যেহেতু গত বছর 18 অক্টোবর এমন ধরনের একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই কমপ্লেক্সে, সুতরাং আবার যাতে নতুন করে কোনো দুর্ঘটনা তৈরি না হয় সেই চেষ্টাই আসলে তারা করছেন এবং তারা বলছেন যে আগুনের প্রকৃত ঘটনা তদন্তে একটা তদন্ত কমিটি হবে এমনটাও আমরা জানতে পেরেছি এবং যাতে পুনরায় এমন ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন এমনটাই বলছেন। তিতুমির, দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
লালমনিরহাটের 4টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। নওগাঁর সাপাহার সীমান্তেও বিজিবির কঠোর অবস্থানের কারণে ভেস্তে যায় বিএসএফের পুশিনের চেষ্টা। পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্তেও বিএসএফের অপচেষ্টা পণ্ড হয় বিজিবির তৎপরতায়। কোনোভাবেই থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা। একের পর এক সীমান্ত দিয়ে চলছে পুশিনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্তে আজ অর্ধশতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে প্রত্যেকটি পণ্ড হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায়। লালমনিরহাটে 4টি সীমান্ত দিয়ে 33 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। ভোরে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্তে এই ঘটনা ঘটে, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা নস্যাৎ হয়ে যায়। বাধার মুখে পিছু হটে বিএসএফ। পুশিনের জন্য যাদের আনা হয়েছিল তারা বর্তমানে শূন্য রেখায় ভারতের অংশে অবস্থান করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। বিজিবি ভাই ওদেরকে আটকায় দিচ্ছে, আমরা অনেক খুশি, কিন্তু এভাবে অনুপ্রবেশ করলে তো আমাদের সমস্যা হবে। যেভাবে আমাদের জোরপূর্বক মনে করেন যে ছেড়ে দেওয়ার চিন্তা চেতনা ওদের, এটা তো আমরা কখনোই মেনে নেব। তারা বাংলাদেশের নাগরিক না, তারা ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া থেকে আসে, তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। বিজিবির কথা হচ্ছে এটাই। বিএসএফ এর চেষ্টা ব্যর্থ হয়েছে নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তেও। ভোরে 17 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে ভারতের শূন্য রেখাতেই অবস্থান নেয় 17 জন। বিজিবি জানায় কাউকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। আমরা আসতে দেবো না, ওই জন্য আমরা বিজিবির সাথে আছি, যে আমরা অবৈধভাবে আমরা বাংলাদেশের কোনো লোক নেব না, ওই জন্য আমরা বিজিবির সাথে আছি। ওরা তো জোর করে পাঠাই দিছে, আর আমাদের বিজিবি তো এটা মেনে নিবে না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এটা মেনে নিতে পারছি না। বিজিবির বাধায় পঞ্চগড় সীমান্তেও পণ্ড হয়েছে বিএসএফ এর পুশিন। ভোরে ভারতের প্রধানপাড়া থেকে কাঁটাতারের গেট খুলে 10 জনকে এপারে পাঠানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির টহল দল বাধা দিলে তাদের নিয়ে যাওয়া হয় ভারতের শূন্য রেখায়। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বাংলাদেশে ঢুকতে দেয়নি, আমরা আবার এখানে ইটা আনছি। আমাদের এখানে জনগণ সবাই দাঁড়াইছে, কিন্তু আমরা ভারতের লোক বাংলাদেশ তো আসতে দেয়নি। যখন শুনছি যে ওরা আসবে, তখন আমরা বিজিবিকে খবর দিয়ে পরে মনে করেন যে ওরা আসতে পারেনি, এখন বর্ডারে আছে, ওদের লোক ওরা নিয়ে যাবে। এদিকে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাংলাদেশের স্বার্থে অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্ক। ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে কথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে দুদেশের সংস্কৃতি বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্ককে পাশে থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। ডক্টর খলিলুর রহমান বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশের বন্ধু আছে, প্রভু নেই। 3 দিনের ঢাকা সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 2020 সালের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। একই সাথে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর। সফরের দ্বিতীয় দিন রাজধানীর এক অভিজাত হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশের পক্ষে ছিলেন শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও বিডার আশিক চৌধুরী। 50 মিনিটের বৈঠক শেষে হয় যৌথ সংবাদ সম্মেলন। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান হাকান ফিদান। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক সই এবং 2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়ন বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গা সম্প্রদায়কে স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কাজ করব। হাকান ফিদান বলেন, বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বিশেষভাবে সামরিক যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে চায় এরদোগান প্রশাসন। সামরিক খাতে আমরা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, এই সফর পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং বোঝাপড়াকে আরও গভীর করবে। বলেন, আমরা সীমান্তের ওপারে বন্ধু চাই, প্রভু নয়।
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠিয়েছিল তুরস্ক। একই সাথে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধিত্বের জন্য ধন্যবাদ জানাই। জাতিসংঘের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। তুর্কি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া আলোচনায় স্থান পেয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ভূমিকা নিয়ে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনই আমাদের প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে তুরস্কের কার্যকর সহযোগিতা চেয়েছি আমরা। এছাড়া দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান ডক্টর খলিল। পরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা অব্যাহত রাখা ও প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে 1 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কথা জানান জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর। হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত 8:30টায় শুরু হয় বৈঠকে দেশের চামড়া, পাট ও গার্মেন্টস শিল্পের সহায়তা নিয়ে আলোচনা হয়। শিক্ষা ও স্বাস্থ্যখাত ছাড়াও প্রতিরক্ষার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। পরে সাংবাদিকদের বলেন, তুরস্ক বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা থাকে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলাপ আলোচনা করলাম। তাদের এই সফরকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। তুরস্ক আমাদের পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু দেশ। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। গণতন্ত্র এবং জনগণের অধিকারে বিশ্বাস করে না এমন একটা অশুভ শক্তির উত্থান ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা দেশের গণতান্ত্রিক যাত্রাকে নস্যাৎ করতে চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ তার। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় এসব অভিযোগ করেন তিনি। বলেন, একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় রাজনীতিবিদদের চরিত্র হননের চেষ্টা করছে, যা সুস্থ রাজনীতির ধারাকে ধ্বংস করছে। বিএনপির মহাসচিব আরও বলেন, 24-এর গণঅভ্যুত্থানের পর থেকেই গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চক্রান্ত লিপ্ত একটি মহল, আর সেই অশুভ শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, খবরের শুরুতে আপনাদের জানাচ্ছিলাম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেখানে এই মুহূর্তে ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের অপারেশনসের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সেখান থেকেও তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার যে ইউনিটগুলো আছে সেগুলো সেখানে কাজ করে, এবং তাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা 11:38 আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই, এবং 1:05 মিনিটে এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সমর্থ হই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো এটা আসলে নির্বাপন করা সম্ভব হয় নাই। এটা আমাদের তদন্ত সাপেক্ষে এবং পরবর্তীতে এটা বের করা যাবে। এটা একটা কুরিয়ার সার্ভিস, এটা যেহেতু কুরিয়ার অপারেশনে রেখে আমি আগেই বলেছি, এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল, নর্মালি যেগুলো মালামাল আসে সেই মালামালগুলো এখানে এসেছে। বিভিন্ন ধরনের মালামাল আছে। সব সূত্রপাত এটা তদন্ত করে বলতে হবে, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজটা শেষ করলাম, একটু সময় লাগবে।
ফ্লাইট উঠানামার ক্ষেত্রে কোনো ধরনের সময় না, ফ্লাইট ওঠানামা এখানে কোনো সমস্যা হয়নি। আপনারা যেহেতু আমাদের পরিচালক ফায়ার যে জিনিসটা জানালেন যে সাথে সাথে আমাদের প্রত্যেকটা ইউনিট রেসপন্ড করেছে। আমাদের বিমানবন্দরের যে ইন্টিগ্রেটেড যে ফায়ার ইউনিট আছে সেটা আমাদের পার্শ্ববর্তী অল্প কিছুদিন আগে আমাদের ফায়ারের সাথে এমওইউ করে আমাদের প্রায় 2 মাস হলো আমাদের ফায়ারের 2টা ইউনিট আমাদের এখানে থাকে ইমিডিয়েট রেসপন্ড করার জন্য। আর আমাদের পার্শ্ববর্তী বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার তো আছেই। সো সমন্বিতভাবে সকলের খুব দ্রুত অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল এখানে এবং তারা দ্রুততার সাথে রেসপন্ড করার পরে আগুনটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। আর এতে যেটা হয়ে লিচুর জন্য হিমাগার করলে বিদ্যুৎ বিল সহ যেসব খরচ হবে তাতে লিচুর দাম বেড়ে যাবে কয়েক গুণ। দেশীয় পদ্ধতিতে লিচু সংরক্ষণ করা যায় কিনা তা নিয়ে গবেষণার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষি সমিতির আয়োজনে লিচু উৎসব এবং কৃষি বাণিজ্য মেলায় যোগ দেন মন্ত্রী। বলেন, বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেক দূর এগিয়েছে, তবে তা যথেষ্ট নয়। লিচুর পচন রোধে গবেষণার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফুরজানা শারমিন পুতুল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রোমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হাম পরিস্থিতি। হাম এবং উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেল আরও 5 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1411 জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন। মোট চিকিৎসাধীন 273 জন রোগী। ময়মনসিংহ মেডিকেলে 19 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন। মোট চিকিৎসাধীন 89 জন রোগী। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবক। বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলবে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে সব মন্তব্য করেন তারা। সার্জিস বলেন, এবারে নির্বাচিত সরকার যত প্রতারণা করেছে তা বাংলাদেশের মানুষ আগে অনুমান করতে পারেনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকার শিক্ষার্থীদের খুনিদের সাথে আঁতাত করেই আইভি রহমানকে মুক্তি দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে অনেকে বলে যে বিএনপি নাকি ফাঁদে পড়েছে, অনেকে কামের ফাঁদে পড়ে, বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। যত ধরনের প্রতারণা আমরা দেখলাম, এর আগে একটা নির্বাচিত সরকার 4 মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। বজ্রপাতে মৃত্যুর ঘটনা থামছেই না। টাঙ্গাইলের দেলদুয়ারে এবার বজ্রপাতে বাবা মেয়ের মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরে শাহদাড়িপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, স্ত্রী এবং মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি পটিয়াজানি গ্রামে যান খালিদুল ইসলাম। সেখান থেকে পার্শ্ববর্তী মেরুয়া ঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে শাহদাড়িপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময়ই বজ্রপাত হয়। এ সময় তার পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আগুন ধরে যায়। মোবাইল ফোন সহ খালিদুলের শরীর পুড়ে যায়। ঘটনাস্থলেই খালিদুল এবং তার সাথে থাকা 10 বছরের মেয়ে খাদিজা আক্তার মারা যান। ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।